হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি জিকে র্যাপিড ফায়ার প্রশ্ন উত্তরের সিরিজের মাধ্যমে। তো প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। আপকামিং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পেয়ে যাবে। তো আজকে আমরা করব 24 নম্বর প্র্যাকটিস সেট। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো, সেইখান থেকে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করা যাক। তার আগে গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব। তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। প্রথম হোমওয়ার্কের প্রশ্ন ছিল, কৃষ্ণনগর শহরটি কোন নদী তীরে অবস্থিত? প্রত্যেকেই কমেন্ট বক্সে সঠিক উত্তর কমেন্ট করেছিলে। তো উত্তরটা মিলে নাও, অপশান সি জলঙ্গি। জলঙ্গি নদীর তীরে অবস্থিত রয়েছে কৃষ্ণনগর শহরটি। দ্বিতীয় যে হোমওয়ার্কের প্রশ্ন ছিল সেটি হলো, রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গলফ। গলফ খেলার সাথে যুক্ত রয়েছে রাইডার কাপ। তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্কের উত্তর দুটো দেখে নিলাম। এরপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে 1 নম্বর প্রশ্ন, বিশ্ব টেলিযোগ দিবস পালন করা হয় নিচের কোন দিনটিতে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 17ই মে। এবং এবছরের থিম ছিল ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভুবনেশ্বরে অনুষ্ঠিত ফেডারেশন কাপ 2024-এ কিসের মেডেল জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়া? ফেডারেশন কাপ 2024-এ জ্যাভলিন থ্রো করে নীরাজ চোপড়া নিচের কোন পুরস্কারটি পেয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সোনা। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান নেভির চিফ অফ পার্সোনেল হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান সি সঞ্জয় ভাল্লা। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কোন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন লরেন্স ওয়াং? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, দেশের নাম দিয়ে বলবে এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন, তখন অপশানে লরেন্স ওয়াং থাকবে, সঠিক উত্তর তখন করতে হবে। তো সঠিক উত্তর হবে অপশান ডি সিঙ্গাপুর। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024 পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। তোমরা 100 দিনের চ্যালেঞ্জ কোর্স পাবে, সম্পূর্ণ পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এখানে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হচ্ছে। নেক্সট ব্যাচ কোর্স শুরু হতে চলেছে 30শে মে থেকে, এবং সাথে আপকামিং ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে 70 দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা সম্পূর্ণ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথের সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যায়ভিত্তিক তোমরা ক্লাস পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বার এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। ডিসক্রিপশন বক্স ফলো করো, সেখান থেকে বিস্তারিত পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কোন শিলা আদেশ থেকে অশোকের বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়ার তথ্য জানা যায়? আমরা জানি কলিঙ্গ যুদ্ধ যেটা হয়েছিল, সেই কলিঙ্গ যুদ্ধের পরে অশোকের মন অনুতপ্ত হয় এবং যুদ্ধ ছেড়ে শান্তির পথে চলে যান এবং বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন। তো কোন শিলা আদেশ বা রক এডিক্ট থেকে আমরা এটা জানতে পারি? সঠিক উত্তর হবে অপশান এ ভোবরু শিলা আদেশ থেকে। কলিঙ্গ শিলা আদেশ এটা কত নম্বর রক এডিক্ট? রক
এডিক্ট 13। নেক্সট 6 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে শক যুগের প্রবর্তন করেন? শক যুগ মানে সাকা এরাস, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি। সঠিক উত্তর হবে অপশন বি, কনিষ্ক। দেখো, কুষাণ সম্রাট কনিষ্ককে 78 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণের সময় শক যুগের সূচনা করা হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন, আলমাত্তি বাঁধ নিচের কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে, দেখে নাও অপশানে, কৃষ্ণা নদীর উপর। কোন রাজ্যে? কর্ণাটকে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর উপর একটু দেখে নেব। ইন্দ্রাবতী বাঁধ উড়িষ্যাতে অবস্থিত, ইন্দ্রাবতী নদীর উপর। গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত, চম্বল নদীর উপর। উড়ি বাঁধ অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে, ঝিলাম নদীর উপর। সালাল বাঁধ অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে, চেনাব নদীর উপর। কয়না বাঁধ অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে, কয়না নদীর উপর। রাজঘাট বাঁধ অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশে, বতোয়া নদীর উপর। এছাড়া রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানে অবস্থিত, চম্বল নদীর উপর। ম্যাসেঞ্জার বাঁধ অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গে, ময়ূরাক্ষী নদীর উপর। উকাই বাঁধ অবস্থিত রয়েছে গুজরাটে, তাপ্তি নদীর উপর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, নিচের কোন হ্রদ থেকে সুতলেজ নদীর উৎপত্তি হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, রাক্ষসতাল হ্রদ থেকে। দেখো, বিভিন্ন নদীর নাম, উৎস এবং পতন স্থল আমরা দেখে নেব। গোদাবরী নদী, তার দৈর্ঘ্য 1465 কিলোমিটার। এটি ত্রিম্বক পর্বত থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কাবেরী নদী 805 কিলোমিটার, ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গঙ্গা নদী 2525 কিলোমিটার, গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মহানদী 858 কিলোমিটার, সিয়াওয়ারা উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাপ্তি নদী 724 কিলোমিটার, মহাদেব পর্বত থেকে উৎপত্তি লাভ করে কাম্বে উপসাগরে পতিত হয়েছে। নর্মদা নদী 1312 কিলোমিটার, অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে কাম্বে উপসাগরে পতিত হয়েছে। নেক্সট দেখো, ব্রহ্মপুত্র নদী বা নদ চেমাংদুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পড়েছে। কৃষ্ণা নদ 1400 কিলোমিটার, মহাবালেশ্বর শৃঙ্গ থেকে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সিন্ধু নদ 2880 কিলোমিটার, সিনকা বা উষ্ণ প্রস্রবণ থেকে উৎপত্তি লাভ করে আরব সাগরে পতিত হয়েছে। লুনি নদী 495 কিলোমিটার, পুষ্কর ভ্যালি থেকে উৎপত্তি লাভ করে কচ্ছের রানে পতিত হয়েছে। এবং লুনি নদী একমাত্র অন্তর্বাহিনী নদী। ঝিলাম নদী 795 কিলোমিটার, ভেরিনাগ পাহাড় থেকে উৎপত্তি লাভ করে চেনাব নদীতে পতিত হয়েছে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, গোয়া, দমন ও দিউ অঞ্চলগুলি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল কোন সংশোধনী বিলের মাধ্যমে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং একটু হাই লেভেলের। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে, অনেক অনেক প্র্যাকটিস হবে এবং নিজেদের কনফিডেন্সটা বাড়বে। সঠিক উত্তর হবে অপশন বি, দ্বাদশ সংশোধনী 1962 সালে। 10 নম্বর প্রশ্ন, অনুচ্ছেদ 112 এর আদেশ অনুযায়ী নিম্নলিখিত নথির মধ্যে কোনটি সংসদে উপস্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশানে বার্ষিক আর্থিক বিবৃতি, যেটাকে বলা হয়ে থাকে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ধারা আমরা দেখে নেব। ধারা 112 বার্ষিক আর্থিক বিবৃতি, ধারা 110 অর্থ বিল এবং ধারা 280 অর্থ কমিশন সম্পর্কে বলা রয়েছে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন টোকোফেরল নামেও পরিচিত রয়েছে? অর্থাৎ নিচের কোন ভিটামিনের রাসায়নিক নাম টোকোফেরল?
বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম পরীক্ষা এসে থাকে। সঠিক উত্তর দেখে নাও, অপশন বি ভিটামিন ই। দেখো বিভিন্ন ভিটামিন সমূহ এবং তাদের রাসায়নিক নাম দেখে নেব। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম থিয়ামিন, ভিটামিন বি2 রাসায়নিক নাম রাইবোফ্লাভিন, ভিটামিন বি3 রাসায়নিক নাম নিয়াসিন, ভিটামিন বি5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন, ভিটামিন বি7 বা ভিটামিন এইচ তার রাসায়নিক নাম বায়োটিন। এছাড়া ভিটামিন বি9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন, ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল, ভিটামিন জি এর রাসায়নিক নাম নিয়াসিন, ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। 12 নম্বর প্রশ্ন, আমাদের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়ে থাকে? সায়েন্সের বেশ কিছু প্রশ্ন আমি রেখেছি, সায়েন্স থেকে অনেক প্রশ্ন আজকাল পরীক্ষাতে আসছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, লিভারে ইউরিয়া তৈরি হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীতে নিচের কোনটি সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক উপাদান? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, ফ্লোরিন এবং সিজিয়াম। ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক এবং সিজিয়াম হচ্ছে সব থেকে কম তড়িৎ ঋণাত্মক। 14 নম্বর প্রশ্ন, টিউবলাইট ভেঙে গেলে ক্র্যাকিং শব্দ উৎপন্ন হয়, তার কারণ কি? চারটি অপশন দেখে উত্তর করবে ভালো করে। সঠিক উত্তর হবে অপশন এ, বাতির ভিতরের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম থাকে, যে কারণে যখনই ভেঙে যায় তখন ক্র্যাকিং শব্দ উৎপন্ন হয়ে থাকে। 15 নম্বর প্রশ্ন দেখো, সেপ্টবার্গ ইউনিট ড্যাশের একটি ইউনিট। নিচের কিসের ইউনিট সেপ্টবার্গ? সঠিক উত্তর হবে অপশন ডি, সময়ের ইউনিট। এবং এটা কি মাপা হয়ে থাকে? এটা হচ্ছে সেডিমেন্টেশন কোফিসিয়েন্ট। সেডিমেন্টেশন কোফিসিয়েন্ট। নেক্সট 16 নম্বর প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠে মেরুতে এবং নিরক্ষরেখায় অভিকর্ষের কারণে ত্বরণের মানের মধ্যে পার্থক্য কি? সমুদ্রপৃষ্ঠে, মেরুতে এবং নিরক্ষরেখায় অভিকর্ষের কারণে ত্বরণের মানের পার্থক্য কত? সঠিক উত্তর হবে অপশন সি, 1.80 সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এই যে 2টা রয়েছে এটা অ্যাকচুয়ালি উপরে। ওকে, দেখো সমুদ্রপৃষ্ঠে মেরু এবং বিষুবরেখায় অভিকর্ষের কারণে ত্বরণের মানের পার্থক্য হলো 1.80 সেকেন্ড টু দি পাওয়ার -2। নিরক্ষরেখা থেকে মেরুতে যাওয়ার সাথে সাথে অভিকর্ষের কারণে ত্বরণের মান বৃদ্ধি পায়। এই শেষ লাইনটা খুব ভালোভাবে করে রাখবে। যত আমরা মেরুর দিকে যাব তত অভিকর্ষণের ফলে ত্বরণের মান বৃদ্ধি পাবে। 17 নম্বর প্রশ্ন, কাকে ভারতীয় প্রেসের মুক্তিদাতা বলা হতো? লিবারেটর অফ প্রেস নিচের কোন ব্যক্তিকে বলা হতো? সঠিক উত্তর হবে অপশন বি, চার্লস মেটকাফকে। 18 নম্বর প্রশ্ন, 1940 সালের ব্যক্তিগত সত্যাগ্রহের জন্য মহাত্মা গান্ধী দ্বারা নিম্নলিখিতগুলির মধ্যে কাকে প্রথম সত্যাগ্রহী হিসাবে মনোনীত করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, আচার্য বিনোবা ভাবেকে।
দেখো, নির্বাচিত প্রথম সত্যাগ্রহী ছিলেন আচার্য বিনোবা ভাবে, যিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলার সময় তাকে জেলে পাঠানো হয়েছিল। দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন? ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী বা ব্যক্তিগত সত্যাগ্রহী, তিনি হলেন জওহরলাল নেহেরু। এবং তৃতীয় ছিলেন ব্রহ্মা দত্ত, গান্ধীর আশ্রমের একজন বন্দী। 19 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন আইনের অধীনে ভারতে সিভিল সার্ভিস চালু করা হয়? প্রত্যেকটা বিষয় থেকে, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন রাখার চেষ্টা করছি, এবং যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের প্রশ্ন রাখার চেষ্টা করছি। তো সঠিক উত্তর হবে অপশন বি, সনদ আইন 1833। 20 নম্বর প্রশ্ন, ইতালির জাতীয় প্রতীকটি হলো নিচের কোনটি? চারটি অপশন রয়েছে, দেখে উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশানে শ্বেতপদ্ম ইতালির জাতীয় প্রতীক। দেখো, বিভিন্ন দেশের নাম এবং তাদের জাতীয় প্রতীক দেখে নেব। জাপানের জাতীয় প্রতীক চন্দ্রমল্লিকা, ইতালির জাতীয় প্রতীক শ্বেতপদ্ম, হংকংয়ের জাতীয় প্রতীক অর্কিড গাছ, সুইজারল্যান্ডের জাতীয় প্রতীক হোয়াইট ক্রস, লেবাননের জাতীয় প্রতীক পাইন জাতীয় গাছ, ডেনমার্কের জাতীয় প্রতীক বিচ গাছ, ডোমিনিকার জাতীয় প্রতীক তোতা পাখি, ফ্রান্সের জাতীয় প্রতীক লিলি ফুল। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, চাটুর্যমশাই, জটাধর বক্সি এবং বিরিঞ্চি বাবা এই চরিত্রগুলির স্রষ্টা নিচের কোন বাঙালি সাহিত্যিক? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন সি, রাজশেখর বসু। দেখো, কিছু গুরুত্বপূর্ণ চরিত্র এবং তাদের স্রষ্টার নাম দেখে নেব। রানার চরিত্রের স্রষ্টা সুকান্ত ভট্টাচার্য, গোরা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, কোনি চরিত্রের স্রষ্টা মতি নন্দী, শঙ্কর এবং অ্যালভারের চরিত্রটির স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঘনাদা চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র, টেনিদা চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়, ব্যোমকেশ, অজিত এই দুটি চরিত্রের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এবং পিন্ডিদা চরিত্রের স্রষ্টা আশুতোষ মুখোপাধ্যায়। 22 নম্বর প্রশ্ন দেখো, সনেট লুইস শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? বিশ্বের গুরুত্বপূর্ণ শহর সেগুলো কোন নদীর তীরে অবস্থিত, এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, মিসিসিপি নদীর তীরে সনেট লুইস শহরটি অবস্থিত রয়েছে। এক্সট্রা নোটস কিছু দেখবো, দেখো শহর আর নদী। আলেকজান্দ্রিয়া শহরটি নীল নদের তীরে অবস্থিত, আমস্টারডাম শহরটি অ্যামসেল নদীর তীরে অবস্থিত, বুদাপেস্ট শহরটি দানিউব নদীর তীরে অবস্থিত, বাগদাদ শহরটি টাইগ্রিস নদীর উপর অবস্থিত, রোম শহরটি টাইবার নদীর তীরে অবস্থিত, ব্যাংকক শহরটি মেনাম নদীর তীরে অবস্থিত, এবং ভিয়েনা যে শহর সেটা দানিউব নদীর তীরে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমরা স্কিপ করবে না, এক্সট্রা নোটসগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্সট্রা নোটস থেকেও পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে, সেই কারণেই তোমাদের এক্সট্রা নোটসগুলো দিচ্ছি, এগুলো কিন্তু ভালো করে তোমরা ফলো করো। 23 নম্বর প্রশ্ন, নরওয়ের পার্লামেন্টের নাম কি? এই টপিকটা থেকে বেশ প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষাতে, বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম, তো স্টার মার্ক করবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, স্টোটিং নরওয়ের পার্লামেন্টের নাম। এবার দেখো, কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের যে লোকসভা বা পার্লামেন্ট কি কি নামে পরিচিত সেগুলো একটু দেখে নিই। আফগানিস্তানের পার্লামেন্ট সোরা নামে পরিচিত, ভুটানের পার্লামেন্ট তাসাং দারু নামে পরিচিত, ডেনমার্কের পার্লামেন্ট ফোকেটিং নামে পরিচিত, জার্মানির পার্লামেন্ট বান্ডেসট্যাগ নামে পরিচিত, ইরানের পার্লামেন্ট মজলিস নামে পরিচিত, আয়ারল্যান্ডের পার্লামেন্ট ডেইলি ইরেন নামে পরিচিত, ইসরায়েলের পার্লামেন্ট ন্যাসেট নামে পরিচিত, এবং জাপানের পার্লামেন্ট ডায়েট নামে পরিচিত। 24 নম্বর প্রশ্ন, আচানাকামার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, ছত্তিশগড়। দেখো, বিভিন্ন অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান এবং তাদের অবস্থান একটু দেখে নিই। ঘানা পাখিরালয় ভরতপুর রাজস্থানে অবস্থিত, দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু কাশ্মীরে অবস্থিত, গৌতম বুদ্ধ অভয়ারণ্য
বিহারে অবস্থিত, মালাবার অভয়ারণ্য কেরলে অবস্থিত, দান্দেলি অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত, বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সুলতানদের মধ্যে কোন সুলতান প্রথমবারের মতো কৃষকদের উপর সেচ কর আরোপ করেন? স্টার মার্ক প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, ফিরোজ তুগলক। দেখো, ফিরোজ শাহ তুগলক ছিলেন মোহাম্মদ বিন তুগলকের চাচাতো ভাই এবং 23 মার্চ 1351 খ্রিস্টাব্দে তিনি দিল্লির শাসক হন। তিনি ইসলাম কর্তৃক অনুমোদিত মাত্র 4টি কর আরোপ করেন, যেমন খারজ, যেটি ছিল ভূমিকর, খামোস, খামোস হচ্ছে যুদ্ধের সময় যে সম্পত্তি লুটপাট করা হয় তার 1/5% দিতে হবে রাজাকে, এবং জিজিয়া কর, যেটা হচ্ছে ধর্মের উপর লাগানো হয়ে থাকে। নেক্সট 26 নম্বর প্রশ্ন, নিচের কাকে আমির খুসরোর শিক্ষক হিসাবে বিবেচনা করা হয়? হিন্টস দিচ্ছি, তার নামে বাংলা বেশ গান রয়েছে, একটা বিখ্যাত গান রয়েছে, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো। তো সঠিক উত্তর হবে অপশন সি, নিজামুদ্দিন আউলিয়া আমির খুসরোর শিক্ষক হিসাবে বিবেচনা করা হয়। 27 নম্বর প্রশ্ন, এমপিইজি এর সঠিক পূর্ণরূপ কি? ইতিহাস, ভূগোল, সংবিধান, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, কম্পিউটার টেকনোলজি, বিজ্ঞান, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন রাখার চেষ্টা করছি এবং হাই লেভেলের। সঠিক উত্তর হবে অপশন বি, মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ। 28, তরাইনের প্রথম যুদ্ধে নিচের কোন দুর্গটি মোহাম্মদ ঘুরির বাহিনী দখল করেছিল, যেটি ঘুরিদ এবং চৌহানদের মধ্যে যুদ্ধের সূত্রপাত করেছিল? অর্থাৎ নিচের কোন দুর্গটি মোহাম্মদ ঘুরির বাহিনী দখল করেছিল এবং সেটাকে ছাড়াতে পৃথ্বীরাজ চৌহান যায় এবং তার ফলে মোহাম্মদ ঘুরি এবং চৌহানের মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয়? সঠিক উত্তর হবে অপশন সি, তাবার হিন্দ দুর্গ। 1191 সালে প্রথম তরাইনের যুদ্ধ হয়। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হন এবং মোহাম্মদ ঘুরি পরাজিত হন। ঠিক তার পরের বছর 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়। এইখানে উল্টে যায়, এখানে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং মোহাম্মদ ঘুরি জয়ী হন। নেক্সট 29 নম্বর প্রশ্ন, খাম্বাত উপসাগরে নিচের দুটি নদীর কোনটি খালি? সরি, প্রশ্নটা ভুল হয়েছে, প্রশ্নটা হবে খাম্বাত উপসাগরে নিচের কোন দুটি নদী পতিত হয়েছে, নিচের দুটি নদীর মানে কোন দুটি নদী পতিত হয়েছে হবে। সঠিক উত্তর হবে অপশানে নর্মদা এবং তাপ্তি নদী খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। 30 নম্বর প্রশ্ন, উপরের গঙ্গা সমভূমির অস্থির বায়বীয় বালুকাময় আমানত কোন নামে পরিচিত? গাঙ্গেয় সমভূমির একদম উপরের দিকে অস্থির বায়বীয় বালুকাময় যে আমানত বা সমভূমির যে মৃত্তিকা, সেটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, ভূর নামে পরিচিত রয়েছে। ধ্রিয়ান, ধ্রিয়ান হচ্ছে চলমান বালিয়াড়ি, রাজস্থানে পরিচিত ধ্রিয়া নামে। আর রোহি হচ্ছে রাজস্থানের মৃত্তিকা বা মরু মৃত্তিকা। ওকে, নেক্সট 31 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে প্রস্তাবনায় নিচের কোন ধরনের স্বাধীনতার উল্লেখ নেই?
সঠিক উত্তর হবে অপশন সি, অর্থনৈতিক স্বাধীনতার উল্লেখ নেই। দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনায় 5টি ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে। কি কি? চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, বিশ্বাস এবং উপাসনার স্বাধীনতা। সংবিধানের প্রস্তাবনার অর্থনৈতিক স্বাধীনতার কথা বলা নেই। 32 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন অনুচ্ছেদগুলি ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি গঠন করে? অর্থাৎ কোন ধারা থেকে কোন ধারা পর্যন্ত রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি লেখা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 36 থেকে 51, পার্ট 4। 33, নিচের কোন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে থাকে? সঠিক উত্তর দেখো অপশন সি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 34 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বাজরা বা পাল মিলেট উৎপাদনকারী রাজ্য নিচের কোনটি? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন বি, রাজস্থান। 35, ট্রাইকোলজি নিচের কোন বক্তব্যের সাথে সম্পর্কিত বা নিচের কোন অধ্যয়নের সাথে সম্পর্কিত রয়েছে ট্রাইকোলজি? সঠিক উত্তর হবে অপশন ডি, চুলের অধ্যয়নের সাথে সম্পর্কিত রয়েছে ট্রাইকোলজি। 36, অনেক সময় আমরা পত্রিকায় পড়ি যে ভেজাল দুধ তৈরিতে ডিটারজেন্ট ব্যবহার করা হয়। দুধে ভেজাল ডিটারজেন্ট ব্যবহার করা হয় কেন? সঠিক উত্তর হবে অপশন এ, জলে চর্বি দ্রবীভূত করার জন্য। ঠিক আছে, মিল্কটাকে আরো বেশি করে দেখানোর জন্য এর সাথে কি যোগ করা হয়? ভেজিটেবল অয়েল, সল্ট, ঠিক আছে, তারপর হচ্ছে সোডা, এই সমস্ত জিনিস মিক্স করা হয় এবং ভেজিটেবল অয়েল দুধের সাথে অত সহজে মিশতে চায় না, যে কারণে মাঝখানে কি দেওয়া হয়? ডিটারজেন্ট দিয়ে দিলে এবং সেটাকে ভালোভাবে ফাটলে এই মিল্কের সাথে ভেজিটেবল অয়েল, এই চর্বি, সেটা কিন্তু দ্রবীভূত হয়ে যায়। তো যে কারণে ডিটারজেন্ট মেশানো হচ্ছে এখন বর্তমানে দুধে, যেটা খুবই খুবই ক্ষতিকারক একজন শিশুর পক্ষে বা মানুষের জন্য। নেক্সট 37 নম্বর প্রশ্ন, অতিসনক বা আল্ট্রাসনিক শব্দ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, 20 কিলো হার্জের বেশি কম্পাঙ্কের শব্দ। অপশনগুলো দেখো খুব গায়ে গায়ে দেওয়া রয়েছে, কিন্তু এখানে কি রয়েছে? কিলো হার্জ। 20 কিলো হার্জ মানে কত? 20,000 হার্জ। 20,000 হার্জের উপরের যে শব্দ সেটাকে বলা হয়ে থাকে কি? অতিসনক বা আল্ট্রাসনিক শব্দ। 38, 1884 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কোথায় ভারতীয় জাতীয় সম্মেলন বা ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন সি, কলকাতাতে। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য ভালোভাবে মনে রাখবে, যেটা সবসময় অনেকের মধ্যে মানে গুলিয়ে যায় এবং ভুল উত্তর করে। যখন বলবে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, তখন হয়ে যাবে 1884। আর যখন বলবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তখন হয়ে যাবে 1876। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, অ্যাকচুয়ালি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বলা উচিত, তখন হয়ে যাবে 1876।
এবং তিনি অর্থাৎ কে, এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি রাষ্ট্রগুরু বা জাতির শিক্ষক নামেও পরিচিত ছিলেন। 39 দেখো, মাল্যদান সিনেমাটি কে পরিচালনা করেছেন? এই ধরনের প্রশ্ন মিসলেনিয়াসে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর্ট কালচার, ঠিক আছে, বাংলার যে সমস্ত সিনেমা রয়েছে, সাহিত্য রয়েছে, এই সমস্ত থেকে বেশি প্রশ্ন মিসলেনিয়াস এসে থাকে। তো সঠিক উত্তর হবে অপশানে অজয় কর। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিনটিতে পালন করা হয়? ওয়ার্ল্ড হেলথ ডে। তো সঠিক উত্তর হবে অপশান ডি, 7ই এপ্রিল। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকে ক্লাসের যে দুটো হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্ক দুটো দেখে নাও। প্রথম হোমওয়ার্ক, যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের প্রথম সার্থক হয়েছে নিচের কোন স্থানে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এবং দ্বিতীয় হোমওয়ার্ক, হোয়াইট ফ্ল্যাগ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়ে থাকে? তো এই দুটো হোমওয়ার্কের প্রশ্ন তোমাদের থাকলো, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, কমন হবে। এবং কিছু প্রশ্ন আমি রিপিট রাখছি যাতে করে তোমাদের রিভাইজটা খুব ভালোভাবে হয় এবং পরীক্ষাতে তোমরা অ্যাকুরেটলি উত্তরগুলো করতে পারো। ক্লাসটা শেষ করবো তার আগে আরও একবার, তোমাদের যার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য ডিসক্রিপশন বক্স ফলো করো, যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।